করব, শুরু করছি। তাহলে এক্ষেত্রে আসলকে আমরা পি দিয়ে লিখি, আসলটাকে পি ধরি, সময়কে টি, তারপর বার্ষিক সুদের হার আর, আর মোট সুদ আই, তাহলে আই সমান কি হয় পি টি আর বাই 100। এটাই হচ্ছে আসল মূল সূত্র। তাহলে মোট সুদ সমান পি টি আর বাই 100। তাহলে এখান থেকে আমরা যে কোনো তিনটে যদি ভ্যালু জানা থাকে, যদি পি আর আই জানি, তাহলে পি সমান আমরা আই ইনটু 100 বাই টি ইনটু আর। তারপরে এক্ষেত্রে আই টি আর আমার জানা আছে, আই টি আর জানা আছে, তাহলে আমরা এখান থেকে আসলটা খুব সহজেই বার করতে পারবো। আবার একই ভাবে ধরো পি আর আই আছে, টি বার করতে হবে, তাহলে টি ইকুয়াল টু আই ইনটু 100 বাই টি ইনটু আর। আবার ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে, সুদের হারটা বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু কি হবে আই ইনটু 100 বাই টি ইনটু টি। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটাকে I সমান PTR into 100 PTR by 100 এটাকে ভালো করে মনে রাখবে। বাকি তিনটে যে সূত্র আছে এটা কিন্তু আমরা এর সাহায্যে পেয়েছি। দেখো এই সাহায্যে 1 2 3 তিনটে সূত্র পেয়েছি, বুঝে গেল? এগুলো প্রত্যেকেরই জানা আছে, তো একবার জেনে নিন। এবার দেখো স্ববৃদ্ধি মূল বা সুদে আসল। স্ববৃদ্ধি মূল হচ্ছে আসল প্লাস সুদ। স্ববৃদ্ধি মূলকে আমরা সাথে এ দিয়ে লিখি, তাহলে আসলটাকে আমরা পি দিয়ে লিখি আর মোট সুদটাকে আই দিয়ে লিখি। তাহলে এ সমান কি লিখতে পারি পি প্লাস আই। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 1 দেখতেই পাচ্ছ বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 5 বছরের সুদ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে? আমাকে সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে আর আসল দেওয়া আছে। আমাকে মোট সুদ বার করতে হবে। তাহলে ফর্মুলা i ইকুয়াল টু PTR বাই 100 PTR বাই 100 এখানে PTR বাই 100, তাহলে এখানে 500 ইনটু 5 ইনটু 5 বাই 100, তাহলে এখানে 0 0 কেটে দাও, তাহলে কি হবে তিনটে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে 125। বুঝে গেল? রেসপন্স করছো না কেন? হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 72 টাকা বার্ষিক 6.25% সরল সুদের হারে কত বছরে 81 টাকা হবে? তাহলে এখান থেকে দেখে আমাকে বুঝে নিতে হবে, যেহেতু 72 টাকা বলেছে সেটা 81 টাকা হয়েছে, তখন আসল টাকাটা এখানে 72 টাকা। ঠিক আছে, সেটা 81 হয়েছে সুদে আসলে, তাহলে এখানে মোট সুদ কত? 81 থেকে বাদ দাও 9 টাকা। তাহলে আমাকে এখানে সময় বার করতে হবে। সময়ের ফর্মুলাটি কি? t ইনটু i ইনটু 100 বাই p ইনটু r, p ইনটু r এখানে পুট করে দাও। i এর মান কত পেয়েছি? 9 পেয়েছি। p এর মান কত পেয়েছি? 72, আর এর মান 6.25। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এটা ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি 2 বছর। এখানে মুখে মুখে ক্যালকুলেট করা যায়। দেখো এখানে 6.25 আছে, এখানে দেখো 6.25 দেখতে পাচ্ছ তো? 9 to 100 বাই 70 to 6 কেটে দাও, তাহলে এখানে 8 হবে। এখানে 625 আছে, 25 দিয়ে কাটবে না 4, এখানে 0.25 হবে। তাহলে এখানে 8 ইনটু, তাহলে এখানে ক্যালকুলেট যদি আমরা করি তাহলে আমরা এটা পাবো কত? 2 বছর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 3 কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরলাম এক্ষেত্রে মানে 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে যদি x টাকা রাখি, সাপোজ ধরলাম আমি x টাকা রেখেছি, 10 বছর পরে সেটা 2x টাকা হয়েছে, তাহলে এখানে i এর ভ্যালুটা তোমার, এখানে আমি p এর ভ্যালুটা ধরে নিই x টাকা, আসলটাকে x ধরে নিলাম, তাহলে i প্লাস p টা কত হচ্ছে? যেহেতু সুদের মূল্য দ্বিগুণ হয়েছে 2x, তাহলে i প্লাস p যদি 2x হয়, p যদি x হয়, তাহলে i এর ভ্যালু কত? x। এখানে যেটা বার করতে হবে সুদের হার, তাহলে r ইকুয়াল টু ফর্মুলা i ইনটু 100 বাই p ইনটু t। তাহলে দেখো এখানে i এর ভ্যালু কত? x, p এর ভ্যালু x, t এর ভ্যালু কত? 10, যেহেতু 10 বছর বলে দিয়েছে টাইম স্প্যানটা।
10 তাহলে এখানে যদি কাটাকাটি এক্সেস কেটে যাচ্ছে এখানে 100/10 0 0 কেটে দাও তাহলে পড়ে থাকছে 10 তাহলে বার্ষিক সুদের হার কত হলো 10%। বুঝতে পারলে? হ্যালো হ্যালো বোঝা গেল? স্যার তিনটা আমার বলুন স্যার। কোনটা বলো? স্যার আরেকবার তিনটা আমার বলুন স্যার। আরেকবার বলে দেবো? আচ্ছা হ্যাঁ স্যার তিনটা আমার বোঝান। বলেছি দেখো বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরের দ্বিগুণ হলে আগে ভালো করে বলি ধরো আমি x টাকা এখন রাখলাম 10 বছর পরে সেটা 2x হলো তাহলে আমরা আসলকে কি ধরি p ধরি তাহলে p টাকে x ধরলাম তাহলে সুদের আসলে 10 বছর পরে হচ্ছে তার দ্বিগুণ হয়েছে মানে আসলটা ডবল হয়েছে তাহলে i + p কত হয়েছে 2x হয়েছে তাহলে i যদি p যদি x হয় i + p 2x হয় তাহলে i এর ভ্যালুটা কত হবে সিম্পল হিসাব 2x থেকে x বাদ দাও x পেয়ে গেল। আচ্ছা এখানে টাইমটাও জানা যায় t এর ভ্যালু হচ্ছে 10 বছর তাহলে আমাকে r মানে বার্ষিক সুদ বার করতে হবে এখানে আমরা এখানে জানা আছে i p এবং t জানা আছে i p t জানা আছে তাহলে এখানে দেখো এখানে পুট করে দাও এই ফর্মুলা r সমান i * 100/p * t i এর জায়গায় x বসিয়ে দাও p এর জায়গায় x বসিয়ে দাও তাহলে এখানে x কেটে দাও এখানে 0 0 কেটে দাও তাহলে 10 তাহলে বার্ষিক সরল সুদ হার কত দাঁড়াচ্ছে 10%। তাহলে বুঝতে পারলে তোমরা ব্যাপারটা? হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 4 বার্ষিক 6.25% সরল সুদের হারে কত টাকা দৈনিক সুদ 1 টাকা হবে এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর দৈনিক সুদ বলেছে আর দেওয়া আছে আর আই দেওয়া আছে মোট সুদ দেওয়া আছে পিটা মানে আসলটা বার করতে হবে আসলটা বার করতে হবে তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে তোমার 6.25 আইটা 1 টাকা আর টিটা দেখো একদিন টাইম স্প্যানটা কি একদিন তাহলে একদিন যদি বছরে কনভার্ট করো তাহলে কি করে করবে আমরা জানি 365 দিনে এক বছর তাহলে 365 দিন সমান আমরা কি লিখতে পারি এক বছর উল্টো ভাবে যদি ভাবি এক 365 দিনে হচ্ছে এক বছর একদিনে কত 1/365 বছরে কনভার্ট করলাম এবার দেখো এখানে ফর্মুলা আছে এবার আসল বর্গের ফর্মুলা p * i * 100/t * r এখানে ভ্যালুগুলো পুট করে দাও i এর ভ্যালু কত আছে i এর ভ্যালু হচ্ছে 1 t এর ভ্যালু হচ্ছে 1/265 r এর ভ্যালু 6.25 তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে দেখো এখানে আমরা ক্যালকুলেট করি কিন্তু সিম্পল ক্যালকুলেট 6.2 380 উল্টে দাও এই পার্টটাকে 380 6.25 এখানে 100 আছে 25 দিয়ে করো ডিভাইড করো এখানে 4 হবে এখানে 0.25 তারপর সিম্পলি 5 দিয়ে আবার ক্যালকুলেট করে যেটা আসবে 5840 টাকা তাহলে নিম্ন আসল হচ্ছে এই টাকাটা হচ্ছে আমাদের আসল 5840 টাকা ওকে এটা সকলে বুঝতে পারছো কোশ্চেন নাম্বার 4 কোনো ডাউট আছে হ্যালো নেই না স্যার বুঝতে পেরেছি। ওকে নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি আচ্ছা কোশ্চেন নাম্বার 5 রবি 750 টাকা বার্ষিক 8% হারে সরল সুদে 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন তিনি সুদে আসলে কত টাকা পাবেন রবি 750 টাকা 8% হারে 6 বছরের জন্য জমা করেছে তাহলে ব্যাপারটা এখানে দেখো আসল জানা আছে সুদের হার জানা আছে এবং সময় জানা আছে তিনটেই জানা আমাদের মোট সুদ বার করতে হবে মোট সুদের ফর্মুলা যেটা প্রথম ফর্মুলা যেটা আসলে ফর্মুলা ছিল i = ptr/100 তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো p এর ভ্যালু হচ্ছে 750 p এর ভ্যালু এখানে 6 r এর ভ্যালু 8/100 সিম্পল ক্যালকুলেট মুখোমুখি করতে পারো 0 0 কেটে গেল 5 দিয়ে এটা হচ্ছে 15 এখানে হচ্ছে 2 6 কে 2 দিয়ে ডিভাইড করো 3 এখানে 15 আছে এখানে 0 0 কেটে দাও 17 কে 5 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে এটা 10 10 কে দিয়ে 5 দিয়ে 2 হচ্ছে ঠিক আছে 2 কে 8 দিয়ে ভাগ করো 4 এখানে হচ্ছে 15 into 4 কত হচ্ছে 60 60 এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হচ্ছে 360 টাকা এটা হচ্ছে সুদ কিন্তু বলেছে বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে দুটোই জানতে চাইছি তাহলে কি করতে হবে এটা আসলের সঙ্গে সুদটাকে যোগ করতে হবে তাহলে কি করে যোগ করবে দেখো এখানে দেখো 750 প্লাস এটা কত আয়ের ভ্যালু কত 360 দুটো অ্যাড করে দাও তাহলে কত হচ্ছে 1110 টাকা বুঝে গেল এটা সকলে বুঝতে পারবে প্রত্যেক স্টুডেন্ট হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
নেক্সট কোশ্চেন নাম্বার 6, এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 মানে বার্ষিক সুদের হার কত? এখানে আসল ও সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে, ভালো করে অবজার্ভ কোশ্চেনটা করো। কি দেওয়া বার করতে? বার্ষিক সুদের হার। তাহলে এখানে বার্ষিক সুদের হার বার করতে হবে। আসলটাকে আমরা আসলটাকে 8x ধরে নিলাম, আসলটাকে আমরা 8x ধরলাম সাপোজ। তাহলে সুদ আসলটা কত হবে দেখো? সুদ আসলটা হচ্ছে 9x, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে সুদ কত হবে? 9x থেকে আমরা 8x বাদ দেব, তাহলে x পেয়ে যাবে, সুদটা পেয়ে গেল। এবার এখানে বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে r সমান ফর্মুলা কি আছে? i * 100/pt। তাহলে i এর ভ্যালু বসাও x, আর p টাকে এখানে আমরা 8x ধরেছি। তাহলে t টা হচ্ছে টাইম স্প্যানটা কত? 1 বছর, বসে দাও। বা সিম্পল ক্যালকুলেশন দাও, x কেটে দাও, উপরে 100 আছে তাহলে 8 আছে, উপরে 100 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে কত আছে? এখানে কেটে দাও, তাহলে 12.5 আছে। খুব সিম্পল মুখোমুখি ক্যালকুলেশন করা যাবে। এখানে 100 কে 2 দিয়ে ডিভাইড করলে 50, 8 কে 4, আবার এখানে 50 100 কে 50 আর 8 কে 4 হলো 50, আবার 2 দিয়ে ডিভাইড করলে 25, এখানে 4 পেয়েছি, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হচ্ছে। তাহলে উপরে 25/2, তাহলে কত দাঁড়াচ্ছে? 12.5। তাহলে বার্ষিক সুদের হার কত দাঁড়াচ্ছে? 12.5%। ওকে, বুঝতে পারলে এরপর সবাই করতে গেলে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 তোমরা দেখো, তারপরে বলছি। কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7 এ যেটা আছে, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 5000 টাকার ধার নিলে সুদ ও আসলের পরিমাণ কত হবে? তাহলে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত মোট দিন সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু জানতে হবে প্রতিটা মাস কত দিনে হয়। ক্যালেন্ডার তোমরা দেখো, অবশ্যই ক্যালেন্ডার এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন জানুয়ারি মাস 31 দিনে হয়, ঠিক ফেব্রুয়ারি মাস কত দিনে হয় বলো? হ্যালো, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 30 এ না, 30 দিনে হয় না, 28 দিনে হয়। 28 দিনে। আবার দেখতে হবে সেই বছরটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার জানো তো, লিপ ইয়ার ব্যাপারটা, সেই সালটা যদি 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় সেটা হয়ে যাবে 29 দিন। যদি কোনো কারণে লিপ ইয়ার হয়, আগে দেখতে হবে 2003 সাল 4 দিয়ে ভাগ করে মিলবে কি? 4 দিয়ে ভাগ করলে মিলবে না, বোঝা গেল? তাহলে এখানে ফেব্রুয়ারিকে 28 দিন ধরা হবে, মার্চ মাস 31 দিনে হয়, তারপরেরটা এপ্রিল মাস 30, মে মাস 31, তারপরে জুন মাস 30 দিনে হয়, জুলাই মাস 31 দিনে হয়, আগস্ট 8 আগস্ট পর্যন্ত বলেছে, তাহলে একদিন কম ধরতে হবে, 7 ধরতে হবে, ঠিক আছে? যত পর্যন্ত বলবে তার থেকে একদিন কম ধরবে। এটা ব্যাংকের হিসাব যেটা করে ওরা, যেভাবে ইন্টারেস্টে ক্যালকুলেট করে +7, তাহলে সবগুলো যদি অ্যাড করো তাহলে এটা আমরা দেখতে পাবো 219 দিন পাবো। কিন্তু আমরা যখন কোনো অঙ্ক সবসময় বছরে কনভার্ট করে নেব, তাহলে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এখানে 365 দিয়ে ডিভাইড করে দেব, ঠিক আছে? তাহলে বছরে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারলে তো এই পর্যন্ত? এবার আমাকে বার করতে হবে মোট সুদ বার করতে হবে। তাহলে i সমান কি ফর্মুলা? PTR/100। p কত এখানে? p টা হচ্ছে তোমার 5000, আর t টা পেয়েছো 3/5, আর সুদের হার হচ্ছে 5, বসিয়ে দিলে বাই 100। তাহলে এখানে 5 কেটে গেল, দুটো 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 150। তাহলে এটা বললাম সুদ পেলাম, কিন্তু আমাকে সুদ আসলটাও বার করতে হবে। তাহলে 5000 এর সঙ্গে কি করবে? 150 টাকা যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 5150 টাকা। খুব সিম্পল অঙ্ক, এগুলো তোমাদের অবজেক্টিভ আসার খুব সম্ভাবনা আছে মাধ্যমিকে। এরপর বুঝতে পারবে প্রত্যেকে বুঝতে পেরেছি? ওকে, কারো কোনো ডাউট নেই তো? ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে। আচ্ছা, এবার দেখো বার্ষিক 6% সরল সুদের হারে 5000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছরে 900 টাকা পাওয়া গেল।
5,000 টাকা রাখলো 6% ইন্টারেস্ট দিচ্ছে, 6% ইন্টারেস্ট দিয়ে 900 টাকা পেল। এবার যদি ইন্টারেস্টটা রেট অফ সুদের হারটা 7% হতো, তাহলে 900 টাকা কত সময় পাওয়া যেত? তাহলে যখন এখানে যখন ইন্টারেস্টটা বেড়ে গেছে, বার্ষিক সুদের হার বেড়ে গেছে, তাহলে সুদটা একই পরিমাণে পেতে যাচ্ছেন তিনি, তাহলে এক্ষেত্রে সময় নিশ্চয় কম লাগবে, তো সময় বার করতে হবে। তাহলে এখানে আইটা কত আছে 900, আরটা হচ্ছে 7, এটা হচ্ছে 5,000, মোট সুদ 900 রইল, সুদের হার 7 আর পি হচ্ছে 5,000। তাহলে এখানে সময়টা বার করতে, সময়টা আমরা ফর্মুলা জানি 100 * i t = 100 বাই p r ইনটু r। এখানে ভ্যালুগুলো পুট করে দাও, 900 * 100, এটা হচ্ছে 5000 * 7। তাহলে এখানে সিম্পল ক্যালকুলেশন, এখানে তিনটে জিরো আছে, এখানে তিনটে জিরো কেটে দাও, 0 0 0। তাহলে এখানে 10 রইল, এখানে 5, কত হচ্ছে ক্যালকুলেট 2, তাহলে 9 * 2 কত 18 বাই 7। তাহলে এটা হচ্ছে তোমার অপকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও, 7 × 14, 14 + 4 কত হচ্ছে 18। তাহলে কত হচ্ছে 2.5 বছর তো কম সময় লাগছে, ঠিক আছে? ওকে, এটা বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোশ্চেন নম্বর 9, এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। জয়ন্ত একটা মাসিক সঞ্চয় প্রকল্পে প্রথম দিন 1000 টাকা, প্রথম দিন বলতে মাসের প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করছে। ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দিচ্ছে, 6 মাস পরে সুদ আসলে কত টাকা পাবে? এটা ভালো করে আগে ব্যাপারটা বুঝে নাও। জয়ন্ত মাসের প্রথম দিনেই, সাপোজ জানুয়ারি মাসের 1 জানুয়ারি 1000 টাকা জমা করবে, ঠিক আছে? আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আবার 1000 টাকা দেবে, মার্চেও তাই করবে, এপ্রিলেও তাই করবে, মে, জুন, এইভাবে 6 মাস লাগবে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যেটা জানুয়ারি মাসে রেখেছিল, যে টাকাটা জানুয়ারি মাসে যে টাকাটা রেখেছিল, সেটা 6 মাস থাকবে, সেই টাকাটা ব্যাংকে থাকে 6 মাস। যেটা ফেব্রুয়ারি মাসে রেখেছিল সেটা হচ্ছে 5 মাস থাকছে, যেটা মার্চ মাসে রেখেছিল সেটা 3 মাস, এইভাবে 1 মাস করে যতটা কমে আসবে। যেটা জুন মাসে রেখেছিল 1 মাস থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ফর্মুলা একই থাকছে, কিন্তু সুদ বার করার যে ফর্মুলা I = PTR/100, যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলাতে কিন্তু এখানে পুট করা হয়েছে। I = PTR ফর্মুলাতে পুট করা হয়েছে, এখানে সেই ফর্মুলাতে এখানে পুট করা হয়েছে। এখানে দেখো P এর ভ্যালু হচ্ছে 1000, কিন্তু টাইমটা দেখো এখানে 6/12, যদি 6 মাস আছে 6 মাসকে আমরা কি করব, কনভার্ট করতে 12 দিয়ে ভাগ, আর সুদের হারটা 5, আর ফর্মুলা অ্যাকশন নিচে বসে গেল। একই ভাবে আপনি ফেব্রুয়ারি মাসে যেটা করে সেটা হচ্ছে 5 মাস কাটছে, তাহলে এখানে আসলটা 1000 ইনটু 5/12 ইনটু 5, সুদের হারটা একই থাকছে, যেহেতু 6 মাসটা এখানে 5 মাস কাটবে তাই 5/12 হচ্ছে। এইভাবে করতে করতে প্রতিটা থেকে 1 মাস কমবে, ডট ডট দেওয়া রইল, শেষ মাসে গিয়ে 1 মাস কাটছে টাকাটা, তাই 1 মাসকে পয়সা কনভার্ট করতে 1/12 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে দেখো প্রত্যেকের মধ্যে 1000 ইনটু 5 এটা আছে, প্রত্যেকের মধ্যে আছে, এটা কমন নিয়ে নিলে। আর দেখো তলায় 12 রইল, 12টা কমন চলে গেল, এখানে 100 রয়েছে, ওখানে 100টা কমন গেল, বাকিটা দেখো 6 5 1 এইভাবে রইল। মানে 6 5 5 এর পর কি আসবে 4, তারপর কি আসবে 3, তারপর 2, তারপর 1, সবকটা যদি অ্যাড করে দাও তাহলে 20 আনবে। তাহলে এখানে সিম্পলি ক্যালকুলেট করতে পারো। এখান থেকে সিম্পলি যদি কেটে এখানে কত হচ্ছে 175/2, এটা যদি ডিভাইড করো তাহলে দাঁড়াচ্ছে 87.50। ওকে, তাহলে এই টাকাটা সুদ হিসাবে পাচ্ছে, কিন্তু যেটা জানতে চাই যে সুদে আসলে কত হবে, দেখো প্রতি মাসে 1000 টাকা করে রেখেছে, তাহলে 6 মাসে কত টাকা হবে? 6 মাসে 6000 টাকা, তার সঙ্গে যেটা সুদ আছে সেই সুদটাকে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে 6000, 6 মাসে 6000 টাকা আসল, আর তার সঙ্গে সুদ হয়েছে 87.50, তাহলে 6087 টাকা 50 পয়সা, এই টাকাটা সে পেয়েছে। ক্লিয়ার? এটা বুঝতে পারলে প্রত্যেকে? হ্যালো স্যার, সবাইকে একটু বুঝিয়ে ভালো হলো স্যার। আরেকবার বলো। সবাইকে স্যার পুরোপুরি বুঝিয়ে ভালো হলো, স্যার কি করে কি হলো। পুরো
পুরোটা? হ্যাঁ স্যার আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড লাইন একটু ভালো করে বুঝে নাও তাহলে হয়ে যাবে। আচ্ছা আমাদের সূত্র জানা আছে I সমান PTR/100, এই ফর্মুলা আমাদের জানা আছে। দেখো I equal to PTR/100 100 তাহলে এখানে P এর ভ্যালু কত হচ্ছে 1000, T এর ভ্যালু কত 6/12। 6 মাসকে বছরে কনভার্ট করতে গেলে 6 মাসকে যদি বছরে কনভার্ট করতে যাও তাহলে যেটা করবে বছর 12 দিয়ে ডিভাইড করবে, আর r এর ভ্যালু হচ্ছে 5/100। একইভাবে পরেরটা যখন করছো t টা একসাথে থাকছে, r টাও সেম থাকছে, t টা চেঞ্জ হবে যেহেতু 5 মাস আছে 5টাকে 12 দিয়ে ডিভাইড করো, তাহলে এইভাবে চলছে একদম লাস্ট মাসে গিয়ে যেটা চলবে p এর মানটা একই থাকবে, আসলটা একই থাকবে, r এর ভ্যালু একই থাকবে, শুধু এটা চেঞ্জ হবে 1 মাসকে বছরে কনভার্ট করতে 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে ডিভাইড করব স্যার। তাহলে এখান থেকে আমরা তাহলে দেখো এখানে প্রত্যেকের মধ্যে যেটা কমন আছে 1000 into 5 প্রত্যেকের মধ্যে যেটা কমন নিয়ে নিলাম, 12 নিচে আছে প্রত্যেকের মধ্যে 12 টাকে নিয়ে নিলে প্রত্যেকের তাহলে 100 আছে 100 নিয়ে নিলাম। তাহলে এখানে যেটা হচ্ছে 6 5 ডট ডট করে 1 পর্যন্ত চলবে, তার মানে 6 + 5 5 এর পরে কি আছে বলো 4, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 2, তারপরে কি আছে 1, এই সব কটাকে অ্যাড করে দিয়ে যেতে 21। তাহলে যদি সিম্পলি তোমরা ক্যালকুলেশন করো এটা পাবে 175/2 হবে, কাটাকাটি হয়ে গেল 10 আছে 12 আছে, বের করো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আবার 3 দিয়ে কাটবে এটা হচ্ছে 7, নিচে আসবে 2, উপরে আসবে 175 মাল্টিপ্লিকেশন করে বাই 2 আছে ডিভাইড করে এটা হবে 87/50। এবার দেখো বলছে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কি এই পর্যন্ত? হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমার সুদ যখন বেরিয়ে গেছে আমার মেইন কাজ হয়ে গেছে, এবার আমাকে সুদে আসলে কত টাকা সেটা দেখাতে হবে। তাহলে 6 মাস শেষে সুদে আসবে, তাহলে প্রতি মাসে 1000 টাকা করে রেখেছে, তাহলে 6 মাসে কত হচ্ছে 6 মাসে হচ্ছে 6000, তার সঙ্গে এটা অ্যাড করে দাও 87.50 এটা পেলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এটা তাহলে প্রত্যেকে বোঝা গেছে। তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, যদি কিছু টাকা ধার করার পর 6 বছর পরে সহজ সুদের পরিমাণ আসলে 3/8 হয়, বার্ষিক সহজ সুদের হার বার করতে হবে। তাহলে এখানে সুদের পরিমাণটা বলেছে আসলে 3/8 হয়, তাহলে এখানে আসলটাকে x টাকা ধরা হয়েছে, আসলটাকে x ধরা হয়েছে, আসলটাকে আমরা x ধরে নিয়েছি। তাহলে এখানে সুদের পরিমাণ আসলে 3/8 হয়, তাহলে i = 3/8, আর t টা কত 6 বছর আছে, বার করতে হবে সুদের হার মানে r বার করতে হবে। তাহলে r কোন ফর্মুলা জানা আছে, r = I × 100/p × t, i এর ভ্যালু পুট করে দাও 3/8, x × 100, p এর ভ্যালু x × 6। তাহলে এখান থেকে সিম্পল 3/8 x এর উপরের পোরশনটা যা আছে তাই লিখবে, নিচের পোরশনটা আমরা উল্টে যাই, তাহলে 1/x × 1/6 বুঝা গেল। তাহলে x এর সঙ্গে x কেটে দাও, আর এখানে 6 আছে এখানে 3 আছে, এটা কাটলে হবে 2, তাহলে এখানে উপরে কেটে 50 হয় 50/8, তারপর আরো যদি কেটে দাও 50/8 মানে 25, আর 8 কে কাটলে 4, তো 25/4। তাহলে 25/4 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ নিয়ে যাও, তাহলে 6/1/4, ঠিক আছে। তাহলে বার্ষিক সহজ সুদের হার হচ্ছে 6/1/4%। তাহলে এটা বুঝতে পারো প্রত্যেকে, বোঝা গেল? তারপর আমি কোশ্চেন নম্বর 11 চলে যাচ্ছি। আচ্ছা তোমাদের পাটিগণিতে বড় কোশ্চেন নম্বর যেগুলো থাকে, যেগুলো 5 নম্বর থাকে সেই ধরনের কোশ্চেন নম্বর 11 সেই ধরনের কোশ্চেন 5 নম্বরে আসার মতো সম্ভাব্য প্রশ্ন।
মাধ্যমিকে আসা খুবই সম্ভব প্রশ্ন এটা। দেখো কোনো ভালো অঙ্কটা বোঝানো খুব সিম্পল অঙ্ক, এটা অনেকবার মাধ্যমিক পরীক্ষা এসেছিল। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সহজ সুদের হারে 7 বছরে সহজ সুদে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়, তাহলে মূলধন ও বার্ষিক সুদের পরিমাণ বার করতে হবে। বার্ষিক সুদের পরিমাণ বার করতে হবে। তাহলে দেখো 7 বছরের সুদ প্লাস আসল কত হচ্ছে 7,100 টাকা, 4 বছরের সুদ প্লাস আসল কত 6,200 টাকা। তাহলে যদি বিয়োগ করে দিই 7 থেকে 4 কাটলে কত হবে 3 বছর, 3 বছরের সুদ কত হবে, এখানে আসল তাহলে কেটে যাবে, 7,100 থেকে 6,200 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে 900/3 300 টাকা। তাহলে আমি 4 বছরের সুদ বার করে দেব, 300 কে 4 দিয়ে গুণ করে দাও 1200 টাকা, 1200 টাকা পেয়ে গেলাম। তাহলে 4 বছরের সুদ আসলে জানা আছে, সেটা কত হচ্ছে দেখো 6,200 টাকা। আর এখানে 4 বছরের সুদটা পেলাম, 4 বছরের সুদ আমরা কত পেলাম 1200 টাকা। তাহলে 4 বছরের আসলটা কি করে পাবো, 4 বছরের সুদ জানা আছে 6,200 থেকে তুমি 1200 টাকা বাদ দিয়ে দাও, তাহলে মূলধনটা পেয়ে যাবে, আসলটা পেয়ে যাবে 6,200 মাইনাস 1200 কত হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম, খুব সহজেই একটা অ্যানসার পেয়ে গেলাম। এবার যেটা বার করতে বার্ষিক সরল সুদের হার, ফর্মুলা আছে R সমান আমরা কি জানি I * 100/PT। তাহলে I এর ভ্যালু কত এখানে 300 * 100, P কত পেয়েছি আমরা 5,000 বসিয়ে দিলে। আচ্ছা T কত এখানে, তাহলে দেখো উপরে 3টে জিরো 3টে জিরো জিরো কেটে দাও, দুটো কেটে তাহলে কত হবে উপরে থাকে 30/5 6। তার বার্ষিক সুদের হার হচ্ছে 6%। এটা তোমরা বুঝতে পারলে, কোনো ডাউট থাকলে বলবে। বোঝা গেল? হ্যাঁ কারো কোনো ডাউট থাকে বলবো, আগে বলবো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 বলছে একই সময়ে অমল ব্যাংকে কমন পোস্ট অফিসে 2,000 টাকা জমা রেখেছে। তারা সুদ সহ 2,360 টাকা এবং 2,480 টাকা পেয়েছে। ব্যাংকে পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার অনুপাত নির্ণয় করতে হবে। এটাও 5 নম্বরে আসার সম্ভাব্য প্রশ্ন। আচ্ছা, তাহলে এখানে দেখো ব্যাংকের ক্ষেত্রে পিটা হচ্ছে 2,000, তাহলে আইটা কত হবে, যে সুদ সহ যেটা পেয়েছে, সুদে আসলে পেয়েছে 2,360 টাকা, তাহলে বাদ দিয়ে দাও 2,360, এটা হচ্ছে তার মোট সুদ। এখানে টিটা দেওয়া আছে, টিটা হচ্ছে 3 বছর পর, তাহলে এই ক্ষেত্রে সুদের হারটা বার করতে হবে। আর ইকুয়াল টু ফর্মুলা আছে I * 100/PT। এখানে ভ্যালু বসিয়ে দাও, I এর ভ্যালু 360, P এর ভ্যালু 2000 বসিয়ে আমরা কত পাচ্ছি, এখানে 0 0 দিয়ে কেটে দাও, 3টে 0 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 36/2, এটাকে 36 2 দিয়ে ডিভাইড করে দাও 18, 18 আর 3 আছে ডিভাইড করে দাও, তাহলে কত হবে 6। বুঝা গেল? একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে দেখো, পিটা হচ্ছে 2,000 টাকা, এটা 400 একই থাকছে, আইটা 2,480 টাকা, 2,480 মাইনাস 2,000, তাহলে কত হচ্ছে 480, আর টিটা হচ্ছে 3। তাহলে R ইকুয়াল টু যেটা ফর্মুলা I * 100/P * T, তাহলে I এর ভ্যালু কত 480, I এর ভ্যালু 480 * 100, P হচ্ছে 2000 * 3। এখানে ক্যালকুলেট করা খুব সিম্পল। দেখো এখানে 3টে 0 আছে, উপরে 3টে 0 কেটে যাবে, তাহলে 48/3 কত 16, 16 কে 2 দিয়ে ডিভাইড করে 8। তাহলে ব্যাংকের হচ্ছে 6% রেট দিচ্ছে, পোস্ট অফিস দিচ্ছে 8%। তাহলে দুটো অনুপাত করো, ব্যাংক ইস পোস্ট অফিস, ব্যাংক কত বেশি 6, পোস্ট অফিসে কত বেশি 8। তাহলে এটা 6 টা কত হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করে 3 হয়ে যাবে, আর 8 টাকে 2 দিয়ে ডিভাইড করে 4, তাহলে যেটা দাঁড়াচ্ছে 3:4, 3:4 দাঁড়াচ্ছে। বুঝা গেল? হ্যালো, বুঝতে পারলে? আচ্ছা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার যে অঙ্কটা করাবো সেটা খুব ভালো করে দেখার খুব সম্ভাব্য প্রশ্ন আসার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6 লক্ষ টাকা পেলেন। ওই টাকা থেকে তিনি এমনভাবে ভাগ করবেন, কিছু টাকা পোস্ট অফিসে, কিছু টাকা ব্যাংকে রাখবেন।
যাতে সুদ বছরের সুদ হিসাবে 34,000 টাকা পান। সুদ হিসাবে যদি পোস্ট অফিস ও ব্যাংকে বার্ষিক সুদের হার দেওয়া আছে 6% এবং 5%, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আগে ভালো করে ব্যাপারটা বুঝে নাও। 6 লক্ষ টাকা তিনি পেয়েছেন রিটায়ারমেন্টের সময়, তার মধ্যে কিছু টাকা ব্যাংকে রাখবেন, কিছু টাকা পোস্ট অফিসে রাখবেন। দু জায়গায় সুদের হার আলাদা, এমনভাবে ভাগ করে রাখবেন যাতে বছরের সাথে 34,000 টাকা সুদ হিসেবে পান। তাহলে এখানে সাপোজ ধরে নিলাম পোস্ট অফিসে x টাকা রেখেছি, তাহলে ব্যাংকে কত হবে? 6 লক্ষ মাইনাস x, সেটা হচ্ছে ব্যাংকে রেখেছি। তাহলে পোস্ট অফিসে আমরা পিটা কত x ধরেছি, পিটা এখানে 1 বছর আর 8 টাকা নেই, পোস্ট অফিসে সুদের হার কত আছে? 6 দেওয়া আছে। তাহলে i = p/100 এই ফর্মুলা পুট করে দাও। বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো, p এর ভ্যালু p এর জায়গায় x, t এর জায়গায় 1 আর এর জায়গায় 6/100। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 600 6/100 এরকম ভাগ। এই করে রেখে দাও। ব্যাংকের ক্ষেত্রে এটা দাঁড়াবে দেখো, আমরা কি বলেছি এখানে আসলটা হচ্ছে 6 লক্ষ মাইনাস x, টিটা 1 বছরই থাকছে, 8 টাকা এখানে সুদের হার, চেঞ্জ হয় 0.5, একই ফর্মুলা i = ptr/100 পুট করে দাও। বসিয়ে দাও p এর জায়গায় 6 লক্ষ মাইনাস x * 1 * 5/100। তাহলে এখানে 5 লেখে ব্র্যাকেট দিয়ে আমরা এমন রেখে দাও, পরে সুবিধা হবে। তাহলে মোট সুদ কি করব? ব্যাংকের সঙ্গে পোস্ট অফিসের অ্যাড যোগ করে দেব, দুটো যোগ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 6x/100 আছে, আর এখানে যেটা দাঁড়াবে এখানে 5 আছে, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে 5 * 6 লক্ষ / 100 মাইনাস 5x/100। তাহলে এখান থেকে সাবট্রাক্ট যদি করি 6x/100 মাইনাস 5x/100, এই জায়গাটা একটু অবজার্ভ করো ভালো করে। 6x/100 মাইনাস 5x/100, তাহলে এটা দাঁড়াচ্ছে x/100। আর এখানটা যদি ক্যালকুলেট করে দেখো 0 0 0 কেটে দাও, তাহলে এখানে থাকে 6000, 6000 * 5 তাহলে কত আছে? 30000 হয়ে গেল, 30000 দাঁড়াচ্ছে। তাহলে মোট সুদ যেটা দাঁড়ালো ফাইনালি ক্যালকুলেট করে x/100 প্লাস 30,000। স্যার এই অঙ্কের সূত্রগুলো পরে গ্রুপে দিয়ে দিলে আরেকবার বলো। হ্যালো, এই অঙ্কের সূত্রগুলো পরে গ্রুপে দিয়ে দিবেন স্যার। বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। বললাম কি এই অঙ্কের যে সূত্রগুলো আছে না, হ্যাঁ সেগুলো গ্রুপে দিয়ে দিতে, সেগুলো গ্রুপে দিয়ে দিতে বলছো? ঠিক আছে, আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে মোট সুদ কিভাবে বার করলাম বোঝা গেল? x/100 প্লাস 30,000। তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করে পেয়েছি। তাহলে এখানে মোট সুদ বাবদ তুমি কত পাচ্ছেন? 34,000 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি x + 100 + 30,000 = 34,000। এখানে আমরা ক্যালকুলেট করি দেখো, তাহলে এখানে 4টে জিরো অলরেডি আছে, এখানে আরো দুটো জিরো চলে যাবে, 100 টা দিকে একদম পাঠিয়ে দাও, ক্যালকুলেশন করে যেটা পেলাম। তাহলে এখানে হচ্ছে এখান থেকে যদি সাবট্রাক্ট করো তাহলে কত দাঁড়াবে? 4 লক্ষ। দেখতে পাচ্ছ কত দশক শতক হাজার লক্ষ, 4 লক্ষ টাকা। ঠিক আছে, এখানে তাহলে x এর ধারণা কত যাচ্ছে? 4 লক্ষ টাকা দাঁড়াচ্ছে। তাহলে সুবিধাবাবু পোস্ট অফিসে কত লাগছে? 4 লাখ। আর ব্যাংকের ক্ষেত্রে কি বলেছিলাম? ব্যাংকের ক্ষেত্রে কি বলেছিলাম? ব্যাংকের ক্ষেত্রে যেটা 6 লক্ষ মাইনাস x, তাহলে x এর ধারণা যদি 4 লক্ষ, তাহলে যদি বাদ দাও তাহলে কত হচ্ছে? 2 লাখ টাকা। হয়ে গেল, 2 লক্ষ টাকা জমা রেখেছিল। আচ্ছা, এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে বলে নিই, এখানে অনেকগুলো জিরো আছে, জিরো যেন কম বেশি না পড়ে, এগুলো অবজার্ভ করে ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পোস্ট অফিসে 4 লক্ষ টাকা, ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রেখেছিল। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেককে বোঝা গেছে? Next question, question number 14. রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া থেকে
ব্যাংকের টাকা সুদ সব শোধ করবে। ভালো করে কথাটা বুঝুন। একটা বাড়ি করতে চান রহমান চাচা, তার জন্য 2,40,000 টাকা লোন নিয়েছে। বার্ষিক সুদের হার বলা হচ্ছে 12%। আর বাড়ি করতে 1 বছর সময় লাগবে, 1 বছর পর থেকে ভাড়া দেবে। প্রতি মাসে ভাড়া হচ্ছে 5,200 টাকা প্রতি মাসে ভাড়া। আচ্ছা, এবার যখন ব্যাংকের ঋণটা শোধ করবেন তাকে সুদ 2,40,000 দিতেই হবে, তার সঙ্গে যেটা সুদ হয়েছে সেটাও দিতে হবে। তাহলে মনে করি 1 বছর পরে সে বাড়ি ভাড়া থেকে যে পেয়েছে সব শোধ করে দেবে, সুদে আসবে। তাহলে আমাদের সুদ বার করার ফর্মুলা কি? I সমান PTR/100, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। I সমান PTR/100 জানা আছে। তাহলে এখানে P এর ভ্যালু কত হচ্ছে? 2,40,000 পুট করে দিলে T এর ভ্যালু x 8টা 12/100। তাহলে এখানে দেখো 0 0 কেটে দাও, 2 0 কেটে যাবে, 20% 12 মাল্টিপ্লাই করো, 228 হচ্ছে, তার সঙ্গে 2 0 বসে গেল এই টাকাটা। এবার ভাড়াটা ক্যালকুলেট করতে হবে। 1 মাসের ভাড়া হচ্ছে 5,200 টাকা। তাহলে 1 মাসের ভাড়া কত? 12 দিয়ে 5,200 12 মাল্টিপ্লাই করো, তাহলে এর হচ্ছে 62,400 টাকা আসবে। এটা হচ্ছে। এবার দেখো যেহেতু 1 বছর পর ভাড়াটিয়া বসিয়েছে বাড়ি তৈরি, মানে যেদিন বাড়ি তৈরির 1 বছর পর থেকে, তাহলে এখানে 1 বছর কমে যাবে। তাহলে x - 1 বছরের ভাড়া, 1 বছরের ভাড়া পেয়েছে এটা, তাহলে x - 1 বছরের ভাড়াটা কত হবে? 62,400 x - 1। তাহলে শর্ট টার্ম হলে যেটা হবে এই টাকাটা হবে। তাহলে সুদ দিতে হচ্ছে তাকে আচ্ছা, তাহলে যেটা ভাড়া হিসাবে পাচ্ছে x - 1 বছরের ভাড়া পাচ্ছে 62,400 x - 1 টাকা, এটা 1 বছরের ভাড়া পাচ্ছে। এই টাকাটার সঙ্গে যেটা হবে, যেটা একটা লোন নিয়েছিল, সুদ আসল কোনটা হবে? যেটা লোন নিয়েছিল 2,40,000, তার সঙ্গে যেটা সুদ বাবদ পেয়েছিল 2,28,800 টাকা, এটা সুদ হিসাবে পেয়েছিল ইনটু x। তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দুটো 0 আছে, এখানে যদি আমি 100 কমন নিই তাহলে এদিকে 0 0 উঠে যাচ্ছে। 100 কমন নিলে দেখো প্রত্যেকটা দুটো করে 0 কমে যাবে। তাহলে এখানে 624 x - 1 2400 228x। এবার এটাকে মাল্টিপ্লাই করে দাও, 624x মানে 624, আর এদিকে 2400 প্লাস 288x। 280 লেফট সাইডে নিয়ে যাও, আমরা x গুলো লেফট সাইডে রাখবো, আসল নাম্বারটাকে রাইট সাইডে রাখবো। তাহলে এখানে সাবট্রাক্ট করে 624 থেকে সাবট্রাক্ট করে যেটা হচ্ছে 336, আর এখানে অ্যাড করলে 3024। তাহলে x ইকুয়াল যেটা দাঁড়াচ্ছে 324 বাই 336। তাহলে x ইকুয়াল টু যদি ডিভাইড করো তাহলে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 9 বছর পরে আপনি শোধ করতে পারবেন ঋণটা। এটা বুঝতে পারছো প্রত্যেকে? বোঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হয় তখন 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার দেওয়া হয় 10%, এবং মেয়েদের বর্তমান বয়স দেওয়া আছে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখছিলেন? ব্যাপারটাকে ভালো করে বলি। রতিন বাবু 2 মেয়ে আছে, প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেকেই 1,20,000 টাকা করে পাবে। 2 মেয়ে আছে, একজনের বয়স হচ্ছে 13 বছর, একজনের বয়স হচ্ছে 8 বছর। তা দুজনেরটাই আলাদা আলাদাভাবে বার করতে হবে। প্রথমে বড় মেয়েরটাই নিয়ে ভাবি, যার বয়স 13 বছর, তারটা নিয়ে ভাবো। সেক্ষেত্রে আমরা ধরো আসলটাকে আমরা x টাকা ধরে নিলাম। এবার দেখো ওর যখন 18 বছর হচ্ছে সে 1,20,000 টাকা পাচ্ছে, 1,20,000 টাকা পাচ্ছে। তাহলে এখানে i এর ভ্যালুটা কি হবে? i এর ভ্যালু যেটা হবে 1,20,000 থেকে, মানে মোট সুদ যেটা পাচ্ছে 1,20,000 থেকে x বাদ হবে। তাহলে এটা হচ্ছে i। আর t টা কি করে বার করব? দেখো 13 বছর বয়স, 18 বছর বয়সে কি পাচ্ছে? তাহলে 18 থেকে 13 বাদ দাও, তাহলে এটা হচ্ছে 5। আর এখানে সুদের হারটা বলা আছে, তো সে একই সূত্র। তাহলে
এখানে আমরা আসলটা বার করতে হবে। আসল বারটা সূত্র হচ্ছে p = i * 100 / t * r। p এর ভ্যালুটা কত পেয়েছি আমরা x, i এর ভ্যালু কত পেয়েছি এটা পেছনে বসিয়ে দিলাম, এখানে 100 বসালে t আর বসিয়ে দিলে এবার এখানে যেটা করবে ক্যালকুলেট করে 0 কেটে দাও, 10 কে 5 দিয়ে সাবট্রাক্ট করে 2 হচ্ছে, 2 হয়ে গেল, এটাকে মাল্টিপ্লাই করে দাও 24। এখানে জিরো গুলো অবশ্যই কাউন্টিং করে নেবে কটা জিরো আছে, কারণ অনেকগুলো জিরো তো, এখানে দেখো 4টা আছে, এখানে 4টা পড়ল, দেখে নেবে, ঠিক আছে। এইবার দেখো এবার এখানে থেকে আমরা যেটা পেলাম এদিকে 2x এদিকে 3x হলো, তাহলে এখানে যাচ্ছে 2,40,000 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে 80,000। এখানে 3 দিয়ে ডিভাইড করে যেটা হচ্ছে 80,000। তাহলে বড় মেয়ের জন্য তিনি রেখেছিলেন 80,000 টাকা। তাহলে ছোট মেয়েরটা ঠিক একইভাবে ক্যালকুলেট করা যাবে। ছোট মেয়ের ক্ষেত্রে দেখো, ছোট মেয়ের ক্ষেত্রে সাপোজ ধরো এটাকে পিটাকে ওয়াই টাকা ধরলাম, তাহলে আইটা কত হবে, আইটা যেটা হবে তাহলে 1,20,000 মাইনাস ওয়াই, তাহলে টি সমান কত ধরবো আমরা 18 মাইনাস, যেহেতু ওরা এখন 8 বছর 18 বছর যখন হবে তাহলে 18 মাইনাস 8 10 10 বছর। তো ফর্মুলা যেটা p = i * 100 / t * r, তাহলে i এর ভ্যালু 1,20,000 মাইনাস y * 1,000 / 10 * 10। তাহলে এখান থেকে সিম্পল করে কেটে গেল দেখছো, তাহলে y টা ওদিকে নিয়ে গেলে কত হচ্ছে প্লাস হয়ে গেল 2y সমান 1,20,000 2 দিয়ে ডিভাইড করলে 60,000। তাহলে ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? আচ্ছা, কোনো কোশ্চেন যদি ডাউট থাকে বা কিছু থাকে আপনারা বলে দিতে পারি। কোনো ডাউট আছে কোনো কোশ্চেনে? আছে কি কোনো? ঠিক আছে, এখানে আজকে যে প্রশ্নগুলো সমাধান করে দিলাম এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে আশা করি তোমরা কম পাবে এবং তোমার মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও। স্যার গ্রুপে শেয়ার করতে বেটার। গ্রুপে শেয়ার, ঠিক আছে, আমরা শেয়ার করে দেবো গ্রুপে, ঠিক আছে। তোমরা যেটা বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দেওয়া হবে, ঠিক দিয়ে দেওয়া হবে। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি।